বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার আপনাদের মাঝে। আজকে আমরা আমাদের কিছু মতামত দিব এবং আমরা কিন্তু কোনো কনক্লুশনে যাচ্ছি না। আমরা শুধু আমাদের মতামত দিচ্ছি এবং ফ্যাক্ট চেক যেটা আমরা সেটা করে আমাদের যে প্রাপ্তি যেটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্লিজ দয়া করে আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামতটা জানাতে পারবেন। তো এইটাই কিন্তু ফাইনালাইজ কিছু না। আমরা শুধু আমাদের যতটুকু ফ্যাক্টস এ পর্যন্ত পাইছি আমরা এইটা নিয়ে আমরা তার উপরই আমরা আমাদের মতামতটা দিব। তো কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস সাহেবের ইয়েতে মেজর ডালিম সাহেব আসছিলেন এবং ওনার এইটা অনেক তর্ক বিতর্কের জন্ম দিয়েছে। ডালিম সাহেবের অনেক ঐতিহাসিক যে আলোচনা, ইতিহাস বিষয়ক, স্বাধীনতা যুদ্ধ বিষয়ক, স্বাধীনতা ঘোষণা বিষয়ক এবং জনাব শেখ মুজিবুর রহমান, জনাব মেজর জিয়াউর রহমান, তাদের বিষয়ক অনেক আলোচনা, অনেক ধরনের কথাবার্তা, অনেক কিছুর জন্ম দিয়েছে। সো আমরা যেটা করব, আমরা এখান থেকে শুধু আজকে যে স্বাধীনতা ঘোষণা বিষয়ক যে আলোচনাটা ছিল এর প্রেক্ষিতে আমরা শুধু ওইটা নিয়ে আজকে আলোচনা করব। সো প্লিজ লাইক আই সেড, আমাদেরকে আপনারা সাহায্য করবেন আপনাদের নিজস্ব মতামত দিয়ে। এখানে ফুললি কারেক্ট কে বা ফুললি ইনকারেক্ট কে এটা বলার মনে হয় না সুযোগ আছে এখনো। তো বিষয়গুলো আরেকটু তথ্য উপাত্ত এবং রাইট ইনভেস্টিগেশনের মাধ্যমে নিয়ে তারপর একটা ফাইনাল ডিসিশন এবং ফাইনালি যে রেজাল্টটা আসবে তো ওইটা তখন করা যাবে, সিদ্ধান্তটা দেয়া যাবে, যেটা একটা অনেক বড় বিষয়। এটা বর্তমান যে গভর্নমেন্ট আছে ডক্টর ইউনূসের আন্ডারে, এটা ছিল সঠিক একটা ইনস্টিটিউশন যেটা কিনা এই ডিসিশনটা নিতে পারে সঠিক গবেষণার মাধ্যমে। তো এখানে অনেক বিষয় উঠে আসছে যে মুক্তিযুদ্ধে হত্যাকাণ্ডর বিষয়টাও আসছে যে 30 লাখ শহীদ কিনা না 3 লক্ষ। সো এই বিষয়গুলো এখন আমরা মনে করি যে এগুলো এখন গবেষণার বিষয়, এগুলো সঠিক তথ্য উপাত্ত বের করে নিয়ে আসার বিষয় এবং যাতে সঠিক জিনিসটা জানতে চায়। আমরা ভুল কোনো ইনফরমেশন দিয়ে বা ইনফরমেশন নিয়ে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের বীরত্বকে বা এই ঘটনাগুলোকে আমরা কালিমালিপ্ত করতে চাই না। সো আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, হত্যাকাণ্ড অবশ্যই সমালোচনা করি, কিন্তু ভুল ইনফরমেশনের উপর যেন এটা বেস না হয় যে যদি এটা 3 লক্ষ হয়ে থাকে তাহলে এটা 3 লক্ষই, যদি এটা 30 লক্ষ হয়ে থাকে তাহলে ওটা 30 লক্ষ। কিন্তু আমাদের সঠিক ইনফরমেশনটা জানা দরকার। আমি মনে করি রং ইনফরমেশন দিয়ে এক্সাজারেশন করে এইটাকে বরঞ্চ কালিমালিপ্ত করা হবে। যদি এটা 3 লক্ষ হয়, এটাকে 30 লক্ষ বলার কোনো কারণ নাই। তো আমার সাথে আমারই এক ছোট ভাই আজিজ আজকে উপস্থিত। আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে স্বাধীনতা সঠিক ঘোষককে এবং কেন আমরা মনে করি তথ্যপাত্র নিয়ে যে কে সঠিক ঘোষক, এটা নিয়ে যে বিতর্ক। তো আমি জানি তুমি অনেক স্টাডি করতেছো এই বিষয়ে, তোমার অনেক গবেষণাও আছে। আমি তোমার মতামতটা জানতে চাচ্ছি এবং আমার যদি কোনো কিছু থাকে আমি ওটাতে ইনপুট দেবো। হ্যাঁ, এগেইন ফ্যাকচুয়াল, যাকে চমৎকার প্রশ্ন। আপনি নিজেও বেশ হাম্বল, আপনি নিজেও জিনিসগুলো জানেন। তো আমরা যে কোনো হিস্ট্রি আসলে ডিপেন্ড করে কীভাবে আমরা জানলাম আর কি সোর্সটা আমি পাই। তো অনেক সময় দেখা যায় যে হিস্ট্রির আমরা অনেক সময় যারা জয়ী হয় তাদেরটা আমরা জানি, আর যারা জয়ী হয় না তাদের ইতিহাসটা আমাদের জানা হয় না। যার কারণে আমরা অনেক সময় আমাদের আইডিয়াটা আমরা একটা সার্টেন লেভেল অফ ইনফরমেশন উপর ভিত্তি করে আমাদের পজিশনটা দাঁড়া করে। তো এখানে একটা সঠিক পদ্ধতি হবে যে ইতিহাস আমার পক্ষে যাক আর না যাক সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ইতিহাসটা সত্য জানতে হবে। হ্যাঁ, এখন 7ই মার্চের যে ভাষণ, যেটা এখানে পরস্পর বিরোধী কথা আসতেছে জাকিব। এখানে কিন্তু সবাই একমত না যে শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। এখানে আরেকটা কিন্তু ফর্মুলা আছে বা আরেকটা ইনফরমেশন আছে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি স্বাধীনতার ঘোষক।
তাহলে এখানে দুইটা পরস্পর বিরোধী কথা আসতেছে, পরস্পর বিরোধী দুইটা ক্লাইম আসতেছে। একটা ক্লেমে বলতেছে মুজিবুর রহমান সাহেব, আর একটা ক্লেমে হচ্ছে কি জিয়াউর রহমান সাহেব। এখন দুইটা ক্যানট বি কারেক্ট এট দ্য সেম টাইম, কারণ দুইজনই হ্যাঁ। তাইলে এখন আমরা দেখি আসলে ঘটনার প্রেক্ষাপট হইছে কবে শেখ মুজিবুর রহমান সাহেব ভাষণ দিয়েছেন? 7ই মার্চ। আচ্ছা, এই 7ই মার্চে যে ভাষণ, যেটা এটাকে অনেকেই মনে করতে পারেন এটা স্বাধীনতার ঘোষণা। আসলে আমরা পুরা স্পিচটা জানি না আসলে, এই জন্য আমরা বলি। আচ্ছা, কারণ হলো এটা মেজরিটি, অনেকগুলো কারণ আছে যে এইটা যে স্বাধীনতার ঘোষণা না। প্রথম কথা হলো যে আপনি যদি এটাকে কাটছাট করেন তখন মনে হবে এটা স্বাধীনতার ঘোষণা। যেমন আমাদেরকে শোনানো হয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হচ্ছে পুরা একটা স্ক্রিপ্টের কিছু অংশ। আমরা জানতে হবে বিগিনিং টু এন্ড। তখন যিনি প্রথমে শুরু করেছেন কি, মুজিবুর রহমান শুরু করেছেন যে বাঙালির উপর যে নির্যাতন, আচ্ছা, যে নিপীড়ন নিষ্পীড়ন, এই থেকে পরিত্রাণের উপায়। ওনার কথাটা ছিল কন্ডিশনাল। জাকির ভাই, যদি আরেকটা গুলি চলে, এটা কন্ডিশনাল না? ইফ সে যদি গুলিতে চালায়, তার মানে যার যা কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তার মানে এটা না উনি ওয়েট করতেছেন, যদি ওরা গুলি না করে তাইলে এই সিচুয়েশনে যাওয়ার দরকার নেই। আচ্ছা, দ্যাটস হোয়াট। সেকেন্ডলি, উনি এই যে পাকিস্তানের বাহিনীর বর্বরতা এইসব বলার পরে উনি আবার 4 দফা দিয়ে দিলেন। জাকির ভাই, 4 দফা। আমি কখন আসলে স্বাধীনতা, প্রথম দফাটা কি ছিল? সামরিক আইনটা প্রত্যাহার করতে হবে। আচ্ছা, আমি জাকির ভাই আমি শেয়ার করি 4 দফার এখানে যে অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করতে হবে। সামরিক আইনটা কি? সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। আচ্ছা, মানে এরা আর বাইরে টর্চার করতে পারবে না। বাইরে আমার জনগণকে হত্যা করার সঠিক তদন্ত করতে হবে। আচ্ছা, 4, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই যে 4 দফা দাবি, এই 4 দফা দাবি কখনো যুদ্ধের সময়, কখন যুদ্ধের ডিক্লারেশন হয়, যখন সব ধরনের রাস্তা, আলোচনার রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এখানে কি এই যে স্পিচে এখানে কি আলোচনার রাস্তা বন্ধ হয়েছে? না, এখানে নেগোসিয়েশনের সুর শোনা যাচ্ছে 4 দফা দাবির মধ্যে। যে আমি যখন দাবি দিচ্ছি, স্ট্রেইট টু দ্য পয়েন্ট হচ্ছে যে আমি যদি স্বাধীনতা ঘোষণাই করি তাহলে আমি এই ধরনের দাবি কেন দিতে যাব? আমি সরাসরি স্বাধীনতা ঘোষণা করব। এখানে আমার আবার 4 দফা দাবি কি? ব্রিলিয়ান্ট পয়েন্ট জাকির, ব্রিলিয়ান্ট পয়েন্ট। সো বেসড অন দ্যাট, তারপর এটা নিয়ে আরো অনেক বিতর্ক আছে, অনেক কথাবার্তা আছে। যে অনেক ছাত্র নেতা, বিশেষ করে আসম আব্দুর রব সাহেব, উনি ওনাদের পক্ষ থেকে যেটা ছিল, জনাব শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা ডাইরেক্টলি করবেন, কিন্তু উনি করেননি এইটা। তো প্রশ্ন হচ্ছে, বটম লাইন হচ্ছে, উনি স্বাধীনতার ঘোষণাটা হয়নি 7ই মার্চের ভাষণে স্বাধীনতার কোনো ডাইরেক্ট ঘোষণা নেই। এখন আমি বলতে পারি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এইটা আমি অটোনোমাস একটা স্টেটের জন্য বলতে পারি, স্বায়ত্তশাসিত একটা স্টেটের জন্য বলতে পারি। এখন আমি কি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বলতেছি সবকিছু, নাকি আমি বাংলাদেশের সরাসরি স্বাধীনতার জন্য বলতেছি? এটা একটা প্রশ্ন। এই পয়েন্টে জাকির ভাই আমি একটু কন্ট্রোভার্সি এড করতে চাই, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল কন্ট্রোভার্সি। অলরেডি অনেক কন্ট্রোভার্সি, তুমি আবার নতুন করে এড করতে? না, আমি আসলে কোনো নতুন এড করতেছি না, এটা আসলে অনেকেরই জানা নাই। তবে এটা সত্য মিথ্যা আমরা বলবো না। হ্যাঁ, আমরা ছেড়ে দিলাম, আপনারা আমাদেরকে এডুকেট করবেন। তবে কন্ট্রোভার্সিটা কি সেটা জানি। কন্ট্রোভার্সিটা ছিল যে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বক্তব্যটা শেষ করেন, তখন বক্তব্যটা নর্মালি লেখা থাকে জয় বাংলা। আচ্ছা, কিন্তু এখানে পাকিস্তান জিন্দাবাদও কিন্তু উনি বলেছিলেন। এই কথা এক ধরনের একটা ক্লেইম আছে। যেমন একে খন্দকার ওনার বইতে ভেতরে বাইরে, যে বইটা 2017, এই ভেতরে বাইরে বইয়ের মধ্যে উনি 32 নম্বর পেজে উল্লেখ করেছিলেন যে পেজ নাম্বার হচ্ছে কত বলছিলাম? 32। হ্যাঁ, 32তে উল্লেখ করেছিলেন যে উনি পাকিস্তান জিন্দাবাদ বা জয় পাকিস্তান যেটা বলে। হ্যাঁ, তাইলে এখন জয় পাকিস্তান যদি উনি বলে থাকেন, তাইলে উনি কি আলাদা কোনো রাষ্ট্রের কথা বলতেছেন? না, জাকির ভাই এক্স্যাক্টলি যেটা বলতেছেন, উইদিন একটা দেশের মধ্যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে আমরা এটার জন্য জয় বলতে পারি। এটা নট নেসেসারিলি
যুদ্ধের জন্য। তো এখন ঘটনা হয়েছে এখানে, এই ঘটনাটা জাকিব ভাই এখন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? শুধু আমরা দেখি জয় বাংলা, কারণ উনি সেম মানুষই একটা লিখিত বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার সময় 1919 আই থিঙ্ক 2019 সালে অ্যারাউন্ড, ইফ আই এম নট মিস্টেকেন, ওইটা প্রত্যাহার ওটা করেছেন। প্রত্যাহার করেছেন এবং ওইটা- এটা ওটা- প্রথম আলোয় কিন্তু এটাতে আসছে। আমরা যেটা জানি বিগত 16 বছর শেখ হাসিনার শাসনের সময় উনি যে এই কথা, বইটা সম্ভবত 2014-তে পাবলিশ হয়েছিল। 14তে রিলিজ হয়েছিল। উনি যে এটা করতে মানে এতটুকু লিখছে, এটাই অনেক বড় সাহসের কথা। উনি যে গুম হয়ে যায় নাই, সম্ভবত গুম না হয়ে যাওয়ার একটা শর্তে উনি এটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। সো ওইটা উইলফুলি হয়তো না উনি প্রত্যাহার করছে, যেটা করছে হয়তো ওনাকে প্রেশারাইজ করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, বা কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে ওনাকে দিয়ে প্রত্যাহার করানো হয়েছে। আমরা মনে হয় হতে পারে। জাজমেন্টটা দর্শকদের উপর ছেড়ে দিই জাকিব ভাই। হ্যাঁ, কারণ আমরা হাজার হাজার ঘটনা দেখতেছি যেগুলো এইভাবেই করা হয়েছে। সো এটাও করা হইতে পারে। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের স্বাধীনতারই সঠিক ইতিহাসটা এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার না, আমরা এখনো এস্টাবলিশ করতে পারিনি, আমরা এখনো বিভেদের মধ্যে আছি। তো স্বাধীনতার সত্যিকারের ঘোষক তাইলে এখন আমরা যেখানে জাকিব ভাই এখন প্রুভ হলাম যে এই যে শেষ অংশ নিয়ে কন্ট্রোভার্সি নিয়ে, এবং যদিও এই ব্যাপারটা উল্লেখ করেছেন খন্দকার সাহেব, এটা কিন্তু আইসোলেটেড কেস না, আরো অনেকেই বলছে এই কথা। কিন্তু কথা হচ্ছে এই বইটা লিখিত হয়নি। একটা হচ্ছে লিখিত ইতিহাস, আর একটা হচ্ছে মৌখিক ইতিহাস, যেটা অনেক সময় লিপিবদ্ধ হয় না। যেহেতু লিখিত, সেহেতু আমরা এটাকে ফ্যাকচুয়াল হিসেবে ধরে নিয়ে আমরা এটা আলোচনা করলাম এবং আপনাদের কাছে কন্ট্রোভার্সি তুলেও ধরলাম। ডিসিশন আমরা কিন্তু আপনাদেরকে রেখে দিলে আপনারা জানাবেন কমেন্টে কোনটা সত্য কোনটা মিথ্যা, কেন বা উনি প্রত্যাহার করে নিলেন। এত বড় জিনিস লিখলেনি, উনি কি লেখার সময় মুক্তিযুদ্ধ আর কি কাহিনী জানতেন না? মানে 2014-তে এসে উনি আসলে কত বছর বইটা প্রকাশ হলো, নিশ্চয়ই অনেকবার ওটাকে স্ক্রুটিনাইজ করা হয়েছে, অনেকবার প্রুফ রিড করা হয়েছে। এত কিছুর পর আবার ওনাকে উইথড্র করতে হলো একটা অতি গুরুত্বপূর্ণ একটা কথা। ওভার 40 ইয়ার্স পরে। হ্যাঁ, সেটাই। তো আচ্ছা, যাই হোক, আমরা ফাস্ট ফরওয়ার্ড দেখি যেটাতে আমি আপনার অপিনিয়নটা নিব যে আমরা তো 25 মার্চে যে এই যে গণহত্যা শুরু করছে, এই যে 7 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত আসলে তো প্রতিদিন খারাপ হচ্ছে, দুইটা টেনশন কিন্তু প্রতিদিন খারাপ হচ্ছে। এবং একই পর্যায়ে পাকিস্তান হানাদার যে বাহিনীর বর্বরতা আমাদের বাঙালিদের উপর, এটা খুবই মর্মান্তিক এবং এটা আমরা চাই না। এবং আমরা যারা শহীদ হয়েছেন, আমরা অনেক সময় হিস্ট্রিতে অনেক সময় বলি, কিন্তু আমরা ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের যারা ভাই বোন যারা মারা গেছেন মুক্তিযুদ্ধে, এই আর্লি স্টেজে যারা নিহত হয়েছেন, তাদের বিধি আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং ওনাদের ফ্যামিলি যাতে আল্লাহ ভালো কিছু উপহার দেন ইনশাআল্লাহ এই দুনিয়াতে এই অবস্থায়। কারণ যেহেতু ওনারা এই নেশনের জন্য রক্ত দিছে, সো আমরা যদিও আমরা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছি, তারপরেও আমাদের দেশে যারা সাফার করছে, এই নির্দোষ মানুষ যারা প্রাণ হারিয়েছেন 25 মার্চের কালো রাত্রিতে, আমরা তাদের আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আচ্ছা, যাই হোক, 25 মার্চের এই ঘটনার পরেই মুজিবুর রহমান সাহেব অলরেডি তো অ্যারেস্টেড ইন দ্য মিন টাইম। তাইলে মুজিবুর রহমান যদি অ্যারেস্ট হয়ে যান, তখন বাংলাদেশের ডিক্লারেশন তো দিতে হবে। আর যেহেতু মুজিবুর রহমান সাহেব যখন বাইরে ছিলেন, তখন তো কোনো ক্লিয়ার সিগন্যাল দেন নাই, উনি দিয়ে যান নাই তার। এবং ওনার আমরা যেটা ইনভেস্টিগেশন করে দেখলাম, উনি তো আসলে কেমনে দিবে, কারণ উনি তো অলরেডি ইন এ কন্ডিশন উইথ পাকিস্তান অফ 4 দফা, যেটা 4 দফা দাবিতে। এখন যদি আমার সাথে আপনার একটা 4 দফার দাবি অলরেডি থাকে, তো দাবি তো আদার পার্টি রিজেক্ট না করা পর্যন্ত তো আমার তো দাবি তো জায়গা থাকলো। তো দেখা যায় এখানে জিয়াউর রহমান কি করলেন, অবস্থার পরিপ্রেক্ষিত দেখে উনি কি করলেন, 26 মার্চে যেটা উনি একটা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন। এইখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, স্বাধীনতার ঘোষণা নর্মালি একবারই দেয় একজন, আচ্ছা, সেম পারসন দুইবার দিছে। এবং আমি দুইবার কেন বলতেছি, উনি 26 মার্চ উনি দিছে, আবার 27 মার্চ দিছে না, এটা হচ্ছে 26 মার্চ উনি মেজর জিয়া হিসেবে স্বাধীনতার ঘোষণাটা দিছে, যেটাই ছিল সত্যিকারের স্বাধীনতার ঘোষণা। কারণ ওনার কাছ থেকে শেখ মুজিবুর রহমানের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য, উনি নিজ দায়িত্বে দিয়ে দিছে ঘোষণাটা।
এবং পরবর্তীতে সম্ভবত পরের দিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আবার উনি দ্বিতীয়বার স্বাধীনতার ঘোষণা দেয়, যেটা কিনা শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে। মানে একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখা উচিত, শেখ মুজিবুর রহমান, আমরা তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে সম্ভবত শারমিন আহমেদ, ওনার বই থেকে যেটা আমরা পড়লে জানতে পারি সেটা হচ্ছে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার পর্যন্ত নিয়ে গেছিলেন শেখ মুজিবের বাসায়। গিয়ে দেখেন বেগম মুজিব উনি কাপড় চোপড় রেডি করতেছেন, অলমোস্ট ওনারা স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছেন পাকিস্তানে। সো বা ওনারা হয়তো জানেন ওনাদেরকে অ্যারেস্ট করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে, কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং উনি ট্যাপ রেকর্ডে নিয়ে গেছিলেন যেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন ডাইরেক্টলি, কিন্তু উনি দেন নাই। এবং ওই বইতে যে জিনিসটা কোট করা আছে যে উনি দেন নাই কারণ উনি বলছিলেন এতে আমাকে ফাঁসিতে পরে চড়ানো হতে পারে। নাও সত্যি কথা, 71-এর যুদ্ধ যদি আমরা জিততে না পারতাম, আল্লাহ না করুক কোনোভাবে জিততে না পারতাম, তাইলে এখানে কিন্তু জিয়াউর রহমান সাহেবকে কোর্ট মার্শাল করে ফাঁসি দেওয়া হতো। হ্যাঁ, উনি ঘোষণা করছেন সব ইয়েটা, প্রথমে উনি ঘোষণা করছেন, নির্ঘাত উনার ফাঁসি হতো, কিন্তু সম্ভবত শেখ মুজিব সাহেবের কিছুই হতো না, কারণ উনি বলতে পারতো আমি তো ডাইরেক্টলি ঘোষণা করি নাই বা আমি যুদ্ধে জড়াই নাই। হাইপোথেটিক্যালি আমরা যুদ্ধে অবশ্যই জিততাম, হয়তো 9 মাস থেকে একটু বেশি সময় লাগতো, কিন্তু আমরা যুদ্ধে অবশ্যই জিততাম এটা। এখন ওই সময় তো শেখ মুজিবুর রহমান সাহেব তো রেশন করছেন পাকিস্তান, ওনার ফ্যামিলি পাকিস্তান থেকে একটা রেশন অর্থ প্রোভাইড করা হয়েছিল। হ্যাঁ, উনি সম্পূর্ণ ফ্যামিলি পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তো যেটা হচ্ছে পরবর্তী দিন, যেটা জিয়াউর রহমান সাহেব যখন স্বাধীনতা ঘোষণা করে শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে, সম্ভবত ওইটা ইন্ডিয়ার থেকে আসা একটা কথা। এইটার একটা কারণ হচ্ছে, ভালো কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তখনকার সবচেয়ে জনপ্রিয় নেতা, এবং সম্পূর্ণ জাতিকে এই মেসেজটা দিতে হলে, স্বাধীনতা যুদ্ধে ডাক দেওয়ার জন্য তখনকার সময় উনি সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন। সো ওনার কাছ থেকে মেসেজটা আসা জরুরি। এই জন্য ওনার কাছ থেকে মেসেজটা আসছে বলে হয়তো জিয়াউর রহমান সাহেব ঘোষণা করছেন, বাট উনি তো পাকিস্তানে বন্দী, উনি কখনোই ঘোষণা দেননি। উনি তো জিয়াউর রহমান সাহেবকে মেসেজ পাঠানোর কোনো উপায় ছিল না। হ্যাঁ, তাইলে বিষয়টা কি হতে পারে? একটা সম্ভাবনা হচ্ছে ইন্ডিয়া এই সম্পূর্ণ জাতিকে শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে যুদ্ধে ডাকার জন্য, যাতে মানুষ আরো বেশি উৎসাহিত হয়, যেটা ঠিক আছে, মানুষের রেসপন্সটা সবচেয়ে বেশি আসবে ওনার নামে। এখানে একটা ব্যাপার, একটা টেলিগ্রাম উনি ছাড়ছেন 26 তারিখের, যেটা ছেড়েছেন উনি শেখ মুজিবুর রহমান সাহেব, ততক্ষণে কিন্তু জিয়াউর রহমান সাহেব ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে ওইটা হচ্ছে এর পরে আসতেছে যে ইভেন ইফ ইট ইজ রিয়েলাইজ, বাট জিয়াউর রহমান সাহেব অলরেডি মেড দ্য ডিক্লারেশন। এবং ওই জায়গায় উনি যে ওই টেলিগ্রামের কি কোনো কপি বা কোনো এভিডেন্স না, আমি যতটুকু জানলাম যে হিস্টোরিক্যালি একটা এরকম একটা ক্লেম আছে যে এই একটা টেলিগ্রাম ছাড়া হয়েছে। হ্যাঁ, এটা আপনারা জানাবেন, আপনারা যদি কোনো ফ্যাক্ট ফাইন্ডিং করতে পারেন। কিন্তু ওইটা যদি হয়েও থাকে, টেলিগ্রাম পাকিস্তান থেকে আসতে কিছু সময় লাগার বিষয় জিয়াউর রহমান সাহেবের কাছে, শেখ মুজিবুর রহমান সাহেবের কাছ থেকে আসছে যে সরকারি অফিসিয়ালদের কাছে দেওয়া হয়েছে, এরকম একটা ক্লেম। বাট এই ঘটনাটা ঘটছে জিয়াউর রহমানের ভাষণের পরে। সো জিয়াউর রহমান নো ওয়ে হি উড হ্যাভ রিসিভড জিয়াউর রহমান সাহেবের ঘোষণার পরে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে উনি নিয়ে আসে। আচ্ছা, ঠিক আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে দের ইজ নো ডাউট, অ্যাবসলিউটলি নো ডাউট, এটা মেজর তখনকার আমাদের অতি শ্রদ্ধেয় পরবর্তীতে সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সাহেব, তখনকার মেজর, ওনার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাটা প্রথমে দেয়া হয়। দের ইজ নো ডাউট, এটা ক্রিস্টাল ক্লিয়ার। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের যদি ভিন্ন কোনো মতামত থাকে বা আরও ইনফরমেটিভ কিছু থাকে আপনাদের কাছে, প্লিজ শেয়ার উইথ আস। আমরা খুবই খুশি হব এবং আমাদের রিসার্চটা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো। সো গোয়িং ফরওয়ার্ড, আমাদের পরবর্তী ইয়েটা হচ্ছে, তাইলে আমরা এই জায়গায় একমত। তুমি কি আমার সাথে একমত যে এই জায়গায়? অবশ্যই। কারণ আমি কোনো সুযোগই দেখতেছি না 7ই মার্চের ভাষণের পর আর কোনো কমিউনিকেশন নাই।
উনি তো অ্যারেস্ট হয়ে গেছে, পরবর্তীতে উনি পাকিস্তানেও ছিল। আমার কাছে সবচেয়ে যে দলটা সবচেয়ে বেশি স্বাধীনতার চেতনার দাবি প্রচারণা করে বা যে ব্যবসা করে গেছে 15-16 বছর, আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যেটা মনে হয় যে এই শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে আমরা জানি না, না বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, কোনো কিছুই তাদের কেউ নাই, বা তাদের এমনি মুক্তিযুদ্ধে কোনোভাবে পার্টিসিপেট করছে ইতিহাসে আমি অ্যাটলিস্ট পাইনি এই ধরনের কোনো কিছু। এটা তো নাই। হ্যাঁ, ইনফ্যাক্ট আওয়ামী লীগের ফ্রন্ট লাইনার যত তথাকথিত বড় নেতা, মুক্তিযুদ্ধের গৌরবের দাবিদার, তারপর স্বাধীনতার দাবিদার, চেতনা দণ্ড বহনকারী তোফায়েল আহমেদ, রাজ্জাক সাহেব, তারপর নাসিম সাহেব, আমির হোসেন আম্মু, এরা কেউ মুক্তিযোদ্ধা ছিলেন এটাও আমরা জানি না। হ্যাঁ, দেশের সাধারণ মানুষ যুদ্ধ করেছে, ইন্ডিয়ার স্বার্থে একটা সাহায্য করে গেছে, কিন্তু ওনারাই এই মুক্তিযুদ্ধের মালিক, ধারক, বাহক, আর কেউ কিছু কথা বলতে পারবে না। এখানে মৌলানা ভাসানীর অবদান আছে, জিয়াউর রহমান সাহেবের তো অনেকই অবদান এটা, তারপর আরও অনেকেরই অবদান আছে, শুরু থেকে অনেকেরই অবদান আছে। এই কিন্তু একা হাইজেক করে নিয়ে গেল শেখ মুজিব, শেখ পরিবারই সব কিছু, এবং আওয়ামী লীগের লোকজনই সব কিছু, যেনারা কিনা আমরা শুনেছি, পড়েছি যে ক্যালকাটাতে মুক্তিযুদ্ধের সময় অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, ক্যালকাটাতে থাকছিল, আরামে ঘুমাইতেছিল। ওনারা কি আসতে পারতো না? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারতো না? ছেলেরা তো মধ্যবয়সী ছিলেন, যেমন শেখ রাসেল তো ছোট ছিলেন, বা শেখ কামাল, শেখ জামাল, এরা এত বীর নেতার ছেলে, ওনারা কোথায় ছিলেন? ওনারা তো চাইলে দেশের জন্য, ওনাদের যদি রিয়েলি দেশের জন্য মায়া থাকতো তো অবশ্যই উনি যুদ্ধের জন্য অংশগ্রহণ করতেন, অথবা সামরিক বাহিনীতে থাকতেন, অথবা একটা ম্যানেজিং পজিশনে থাকতেন যেখানে, অথবা বাংলাদেশের এটাকে প্রকাশ করার জন্য হেল্প কিন্তু বিভিন্নভাবে করা যায়। জাকি ভাই, আমরা কিন্তু যে কোনো জিনিস পার্টিসিপেট করতে চাই, আপনি পার্টিসিপেট করতে পারেন। সবচেয়ে সারপ্রাইজিং যে শেখ মুজিবুর রহমান সাহেব, যে তাজউদ্দিন আহমেদের মেয়ের বই থেকে আমি আবার কোট করতেছি, শেখ মুজিবুর রহমান সাহেব ফ্যামিলি প্রিপারেশন নিচ্ছে, কাপড় চোপড় গোছাচ্ছে, পাকিস্তানে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে। এত বড় একজন মুক্তিযুদ্ধ করে বা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করা নেতা, বা উনি বা ওনার পরিবারের কেউ কি পালিয়ে ঢাকায় অবস্থান নিয়ে এই যুদ্ধের নেতৃত্ব দিতে পারতো না? জাতিকে সংগঠিত করার কাজ করতে পারতো না? কেন এটা জিয়াউর রহমানকে করতে হবে? হ্যাঁ, মানে ওনারাই যেহেতু সব কিছুর দাবিদার, ওনাদের কেউ একজন কি ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে কোনো জায়গায় অবস্থান নিয়ে, যেটা আমরা ইতিহাসে অনেক যুদ্ধে দেখছি, অনেক কিছুতে দেখছি, ইভেন পাকিস্তান মিলিটারি ব্যারাক থেকে অনেক আমাদের আর্মি অফিসাররা বাংলাদেশে এসে পালিয়ে এসে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে। তাহলে এখান থেকে পাকিস্তান থেকে এসে, পাকিস্তান না, আমি বলবো পশ্চিম পাকিস্তান থেকে এসে পূর্ব পাকিস্তানে এসে যুদ্ধ করেছে। কিন্তু ওনারা পূর্ব পাকিস্তানে থেকেও আমরা আমাদের যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেব ছিলেন, উনি একটা ফাইটার প্লেন নিয়ে বাংলাদেশে চলে আসতে চাইছিলেন, সাথে একজন পাকিস্তানি পাইলট ছিল। তো ওইটা নিয়ে কনফ্লিক্টে পরবর্তীতে প্লেনটা অ্যাক্সিডেন্ট করে উনি মারা যায়, যিনি কিনা বীরশ্রেষ্ঠ উপাধিপ্রাপ্ত। তো এইভাবে অনেকেই অনেক কিছু করছেন, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব বা শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবারের কাউকেই আমরা দেখলাম না। ওনারা আরামে এসে পাকিস্তানে জীবন কাটাইলো, দেশটা স্বাধীন হয়ে গেল, পরে ওনারা সব কিছুর দাবিদার হয়ে গেলেন সব। আর কেউ তেমন কিছু করেনি সম্পূর্ণ, বিশেষ করে গত 16 বছর আমরা যা দেখলাম। হ্যাঁ, তো এই জিনিসটা আমার মাথায়, মানে আমি অনেক সময় আসে যে ওনার ছেলে মধ্যবয়স্ক ছিল, উনি একজন নেতা, উনি ভিশনারি একজন নেতা, উনি তো বুঝতো যে বাংলাদেশ এখন যে পরিস্থিতি, বাংলাদেশে গন্ডগোল শুরু হচ্ছে, পাকিস্তানিরা শুরু করতেছে, আমাকে আমার জাতির পাশে থাকতে হবে। উনি পালিয়ে জাতির পাশে অবস্থান নিতে পারতো, এই যুদ্ধ ঘোষণা করতে, স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে সম্মুখে থেকে নেতৃত্ব দিতে পারতো। উনি এই সমস্ত কিছুই করলো না।
দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। এখন আমার মনে ওনার হয় ছেলেরাও করলো না। এই প্রশ্নটা আমার মনে হয় আমরা দর্শকদের কাছে রাখি। ওনার পরিবারের কেউ করলো না। আপনি এই যে শেখ সেলিম, শেখ বেলাল, হেলাল, শেখ কি কত কিছু, তাপস কত কিছু, বা তাপস হয়তো তখন জন্মাইনে বা বাচ্চা ছিলেন, হ্যাঁ, কিন্তু বা যারা ছিল এরা কেউই কিন্তু স্বাধীনতার ঘোষক না। আমার প্রশ্ন হচ্ছে এত কিছুর দাবিদার আমরা, কিন্তু আমরা কোনো কিছুতেই নাই। এটা it doesn't make sense to me. আমরা কোনো কিছুতে নাই। হ্যাঁ, এবং এইটা আমি আজকে আরো ক্লিয়ার আমার কাছে, এই পরিবারটা পুরো পৃথিবীতে এখন বাংলাদেশকে নিচে নামিয়ে নিয়ে আসতেছে। তাদের কেউ ধরা খাচ্ছে ইংল্যান্ডে $4 বিলিয়ন রূপপুর পারমাণবিক প্রকল্প রসটামের কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে, প্রজেক্ট পাইয়ে দেওয়ার কারণে অনেক দুর্নীতি। কেউ ধরা খাচ্ছে শেখ জয়, সম্ভবত ওনাদের আবার শেখ পরিচয়, নানাবাড়ি পরিচয়, কিন্তু ওনাদের এই পরিচয় না নিলে হয় না। তো শেখ জয় ধরা খাচ্ছে, FBI বলল যে ওদের কাছে প্রমাণ আছে $300 মিলিয়ন ট্রান্সফারের। সো এত একটা বিখ্যাত পরিবার, এত কিছু চেতনার ধারক বাহক, এত কিছু বাংলাদেশে হয়ে গেল, কিন্তু এখন এদের এই সমস্ত কি বের হচ্ছে? সো দ্যার ইজ ক্লিয়ার ডাউট। সত্যি প্রশ্ন এখন এটা যে এরা কি সত্যি আমাদের স্বাধীনতা চাইছিল, আমাদের স্বাধীনতার ঘোষক ছিল, না স্বাধীনতাকে হাইজ্যাক করেছিল, না স্বাধীনতার গৌরবটাকে হাইজ্যাক করেছিল? যদি হাইজ্যাক না করে থাকতো তাহলে তাদের এই অবস্থা কেন? এরা কেন পৃথিবীর সব জায়গায়, এটা তো বাংলাদেশ ধরে নাই যে ইউনুস সাহেব ধরছে, এরকম কিছু না, এটা ইংল্যান্ড ধরতেছে। হ্যাঁ, তারপর এগুলো ওয়েলফেয়ার স্টেট, এখানে কারো বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া কথা বলার কোনো সুযোগ নেই, এটা আমেরিকা ধরতেছে। হ্যাঁ, এগুলোতে আইন অনেক শক্তিশালী, বাংলাদেশের মতো না। সো এখানে প্রশ্ন নাই যে এখানে কোনো বায়াসড ইনফরমেশন বা ডিসিশন আসতেছে, এগুলোর কোনো প্রশ্ন নাই। তো এই হচ্ছে অবস্থা। আমরা স্বাধীনতা, আশা করা যে আমরা দর্শকদেরকে অনেক দিয়ে দিছি। হ্যাঁ, আমরা রেখে দিই আপনার এই নেক্সট, ইনশাআল্লাহ নেক্সট জাকির ভাই ইন্টারেস্টিং, উই ক্যান গো ফর আওয়ার এন্ড আওয়ার, বাট এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বলা যাবে। বা প্লিজ আপনাদের যারা এতটুকু পর্যন্ত দেখে থাকবেন, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় খরচ করে আমাদের সাথে থাকার জন্য। and please share your opinions and comments. don't forget to subscribe and share. আমাদের এই ডিসকাশনটা আমাদের ব্যক্তিগত ডিসকাশন, আমরা ফাইনাল ডিসিশন দিয়ে কেউ না। তবে আমরা মনে করি এখন যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটা আছে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব, আমাদের উচিত রাইট হিস্ট্রিটা জাতিকে জানানো, এটা এস্টাবলিশ করা। সত্যি কি ঘটেছিল? আমাদের কি 30 লক্ষ লোক সত্যি মারা গিয়েছিল? আমাদের 30 লক্ষ কেন, 3 জন মানুষও যদি মেরে থাকে পাকিস্তানিরা, ওইটা অপরাধ, এটা ঘৃণ্য, এবং এটা আমরা সব সময় এটা সমালোচনা করে যাব। কিন্তু কথা হচ্ছে আমরা মিথ্যা কেন বলবো? আমরা 3 লক্ষ যদি হয়ে থাকে ওইটাকে 30 লক্ষ কেন বানাবো? ওইটা তো বরঞ্চ আমাদের স্বাধীনতাকে গালি দেয়, আমাদের স্বাধীনতাকে ছোট করা। আমাদের এটা বুঝতে হবে। সো আমাদের সঠিক ইনফরমেশনটা বের করে নিয়ে সঠিক ইতিহাসটা লেখার রাইট সময় এখনই। এটা পরবর্তী প্রজন্ম জানুক, আর এই সমস্ত ধামা চাপা, হ্যাঁ, চেতনার ব্যবসা, মিথ্যা দাবি দাওয়া, এইগুলো থেকে আমরা বের হয়ে আসি জাতি হিসেবে, যাতে আমরা এক হতে পারি, দাঁড়াতে পারি, এবং আমাদের স্বাধীনতা সবচেয়ে গৌরবের বিষয়, ওইটাতে যেন আমরা সঠিক ইনফরমেশন নিয়ে সম্পূর্ণ জাতি একইভাবে জিনিসটা আমরা একই মতে থাকতে পারি। হ্যাঁ, সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার and give us your opinions and comments. Thank you.